আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। হালনাগাদ খসড়া অনুযায়ী দেশে ভোটার প্রায় 12,37,00,000। বিতর্ক এড়াতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই শুরু 20 জানুয়ারি। সরকারের চেয়ে মানুষের শক্তি বেশি বললেন প্রধান উপদেষ্টা। প্রত্যেকের দায়িত্ব সমাজের সেবা করা আর মন্ত্রণালয়ের কাজ তা স্মরণ করিয়ে দেয়া মন্তব্য। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতির চিত্র হারিয়ে যাচ্ছে মনে করে বিএনপি। ক্ষমতায় গেলে রিভিউ করে ব্যবস্থা নেয়ার ঘোষণা। সারা দেশে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় খেটে খাওয়া মানুষের ভোগান্তি। চুয়াডাঙ্গা ও কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ। অসহায় মানুষের মাঝে ইনার হুইল ক্লাব অব ঢাকা হেরিটেজের শীতবস্ত্র বিতরণ। সমাজের পিছিয়ে পড়াদের দুর্ভোগ লাঘবে উদ্যোগ। এবং বিপিএলের দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটাল। টিকিটের জন্য আবারও স্টেডিয়ামের গেট ভাঙচুর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, হালনাগাদ খসড়া অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার 12,36,83,512 জন। 7টি দেশের 13,151 জন প্রবাসী সহ তালিকায় নতুন যুক্ত হয়েছে 18,33,352 জন ভোটার। বিতর্ক নিরসনে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য যাচাই হবে বলেও জানান তিনি। নাজিব বেগের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনামলের নির্বাচনগুলোতে অনিয়ম কারচুপির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রশ্ন ছিল ভোটার তালিকা নিয়েও। অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত নির্বাচন কমিশনের কাছে তাই স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করাও চ্যালেঞ্জ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বছরের শুরুতেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করল এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। খসড়া তালিকা অনুযায়ী দেশে ভোটারের সংখ্যা 12,36,83,512 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 6,33,30,103 জন। নারী ভোটার 6,03,52,415 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 994 জন। গত বছরের চূড়ান্ত তালিকার চেয়ে ভোটার বেড়েছে 18,33,352 জন। গত বছরে পুরুষ ভোটার সংখ্যা নারী ভোটার সংখ্যার চেয়ে 15,39,946 জন বেশি ছিল। আর বর্তমান তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নারীদের তুলনায় 29,77,688 জন। 7টি দেশ থেকে প্রবাসীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীতে 40টি দেশে এই কার্যক্রম বিস্তৃত করা হবে। স্বচ্ছতার স্বার্থে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন। ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব। সেই কার্যক্রম শুরু হবে আগামী 20 জানুয়ারি। ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমরা একটা সন্তুষ্টি লেভেলে পৌঁছাতে পারবো এই ভোটার তালিকার বিশুদ্ধতা নিয়ে। ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ দিন 17 জানুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 2রা মার্চ। আপনারা আলোচনা করেছেন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের শক্তির চেয়ে মানুষের শক্তি অনেক বেশি। সেই শক্তিকে জাগ্রত করতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সমাজসেবা দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রতিটি মানুষের দায়িত্ব সমাজের সেবা করা আর মন্ত্রণালয়ের কাজ হলো তা মনে করিয়ে দেয়া। বিস্তারিত চকর মালিথার রিপোর্টে। শীতের সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলন। প্রধান অতিথি শান্তিতে নোবেল বিজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস উদ্বোধনী বক্তৃতায় বলেন, সমাজের জন্য প্রত্যেককে কাজ করা উচিত। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি। একবার শুধু তাকে উন্মোচন করা, জাগিয়ে তোলা,
সে জাগিয়ে তোলার দায়িত্ব নিয়ে আজকে সমাজসেবা দিবস। সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব। মন্ত্রণালয়ের কাজ হলো আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। প্রতিটি মানুষকে পরস্বার্থের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। আমরা দৈনন্দিন জীবনে এমন করে ফেলি যে না, আমাদের স্বার্থ একটাই, নিজের স্বার্থ। পরস্বার্থটা আমরা আস্তে আস্তে মুছে দিতে থাকি। আজকে আহ্বান জানানোর দিন এই সমাজসেবা দিবসে যে আরেকটা অংশ আমাদের মধ্যে আছে, পরের জন্য সেবা, পরস্বার্থে কাজ করা, সেটাকে জাগিয়ে তোলা। সামাজিক ব্যবসাকে উৎসাহিত করতে বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। যে পরের স্বার্থে ব্যবসা, যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি, সেই ব্যবসাতে উৎসাহিত হয় এবং এখন হচ্ছে। মানুষ আস্তে আস্তে এটা বুঝছে, বিশেষ করে তরুণদের মধ্যে এটা আছে যে হ্যাঁ, আমি যখন ব্যবসা করব, নিজের স্বার্থে ব্যবসা করব এবং অন্যের স্বার্থে, পরের স্বার্থেও ব্যবসা করব, যেটাতে আমি যা যা দেখি হচ্ছে না, স্বাস্থ্য খাতে ঘাটতি আছে, স্বাস্থ্যের সেবা করি, শিক্ষা খাতে ঘাটতি আছে, শিক্ষা খাতে সেবা করি, সামাজিক ব্যবসা করে। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতি চিত্র হারিয়ে যাচ্ছে। ক্ষমতায় গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সব দুর্নীতি রিভিউ করার ব্যবস্থা নেওয়া হবে। স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদের দাবি, লুটপাট আর দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎ খাতকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছিল আওয়ামী লীগ। মইনুল হাসানের রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের স্থায়ী কমিটির 2 সদস্য ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অভিযোগ করেন, 15 বছরের শাসনামলে বিদ্যুৎ খাতকে লুটপাটের ব্যবসা রূপ দিয়েছিল আওয়ামী লীগ। বিদ্যুৎ খাত থেকে ক্যাপাসিটি চার্জের নামে 15 বছরে লুটপাট করা হয়েছে 1 লাখ কোটি টাকা। রূপগঞ্জ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 মিলিয়ন পাচার করা হয়েছে বলে জানান তিনি। যেহেতু পাবলিক প্রকিউরমেন্ট রুল ফলো করে নাই, ওই ব্যবস্থা আইনের মাধ্যমে এইগুলো করেছে, সেজন্য জনগণের এটা অধিকার যে ওই এগ্রিমেন্টগুলো দেখা, আদানি, রিলায়েন্স ও অন্যান্য যারা প্রাইভেট আছে তাদের এগ্রিমেন্টগুলো দেখা। এ সময় দলের মহাসচিব বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বিদ্যুৎ খাতের সব অসম চুক্তি পূর্ণ মূল্যায়ন করা হবে। এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগের ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটা আমি আমাকে যে ভাষায় বলতে ফোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার। বিদ্যুৎ সংক্রান্ত সব চুক্তি উন্মুক্ত করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপির নেতারা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বুধবার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহে মিলছে না সূর্যের দেখা, এতে চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 9.80 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মিজানুর রহমান মিজুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বছরের শুরুতেই দেশের উত্তরের জেলাগুলোতে ঠান্ডার তীব্রতা আগের চেয়ে বেড়েছে। ঘন কুয়াশা আর ঠান্ডার কারণে সময় মতো কাজে যেতে পারছে না অনেকেই। দিনেও হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। বৃহস্পতিবার সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 9.80 ডিগ্রি সেলসিয়াস। লালমনিরহাটে 11.03 ডিগ্রি ও ঈশ্বরদীতে 10 ডিগ্রি সেলসিয়াস। সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত 16,000 কম্বল বিতরণ করা হয়েছে। চাহিদার প্রেক্ষিতে আরো বেশি কম্বল এবং শীতবস্ত্র দরকার, বিশেষ করে শিশুদের জন্য এবং বৃদ্ধ মহিলাদের জন্য। আমরা সরকারের বরাবর আজকেও আরো অতিরিক্ত বরাদ্দের জন্য চাইব। লক্ষ্মীপুরে ঘন কুয়াশার কারণে দূরপাল্লা সহ অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ।
নদী এলাকার তো আমরা বয়স্কর মানুষ, খুব ঠান্ডা, আগুন ফুয়াইলেও খুব ঠান্ডা লাগে। তাও কম্বল ছাদ কিছুই নাই, এগুলা সরকার তো দিবে না, আমার তো কিছুই দেয় না। চলাফিরে তো কষ্ট তো হয়, খাবার না পাই ঠান্ডাতে হাত দিয়ে তুলি খাওয়াইতে পারিনি। ঠান্ডা লাগতেছে, কিন্তু সকাল সকাল যাচ্ছি আমরা পড়ালেখার জন্য, একটু কষ্ট তো করতে। বৃহস্পতিবার সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি। সূর্যের কিরণ না থাকায় শীতের অনুভব হচ্ছে বেশি। আল মুকসিদ, চ্যানেল আই। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। দাবি না মানা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলেও তারা জানান। এর আগে বুধবার রাত 8টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান শিক্ষার্থীরা। চট্টগ্রামের রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে ওই আদেশ দেন। শুনানির সময় রাষ্ট্রপক্ষ এবং নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পক্ষে বিপুল সংখ্যক আইনজীবী জামিনের তীব্র বিরোধিতা করেন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিতে অংশ নিতে সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর একটি দল চট্টগ্রামে যান। এই শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। শুনানি শেষে চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা পুলিশি পাহারায় আদালত থেকে বের হওয়ার সময় আদালত চত্বরে কয়েকশো আইনজীবী তাদের উদ্দেশ্যে দালাল বলে স্লোগান দেন। এ সময় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, তারা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। মেহেরপুরের গাংনীতে নিখোঁজ হওয়ার 12 ঘণ্টা পর আলমগীর হোসেন নামের এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলমগীর হোসেন গাংনী পৌরসভার 1 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। গতকাল সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। চিরকুটে অজ্ঞাত এক নারীর বরাতে লেখা আছে 5 বছর অনৈতিক সম্পর্ক করে বিয়ে না করার প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গাংনী পৌর যুবদলের আহ্বায়ক শহীদুল ইসলাম। গাংনী থানার ওসি বনি ইসরাইল জানান, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং হত্যাকারীদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ। জনপ্রিয় চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান লাইফ সাপোর্টে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার অবনতি হয় বুধবার তাকে বেসরকারি একটি হাসপাতাল থেকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। প্রায় 15 দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন অঞ্জনা। রক্তে সংক্রমণ ধরা পড়লে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে, পরে সিসিইউতে চিকিৎসা দেয়া হয়। অবস্থার আরও অবনতি হলে বুধবার বিএসএমএমইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের এই নায়িকা অঞ্জনা দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে ছিলেন। সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত। সিনেমা হলের পাশাপাশি 3টি টেলিভিশনে প্রচার হবে ইমপ্রেস টেলিফিল্ম ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা প্রযোজিত রাজনৈতিক স্যাটায়ারধর্মী চলচ্চিত্র 840। টেলিভিশনে সিনেমাটির 8 পর্বের বর্ধিত অংশ উপভোগ করতে পারবেন দর্শকরা। বুধবার সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, চ্যানেল আই, দীপ্ত টিভি এবং আরটিভিতে দেখা যাবে চলচ্চিত্র 840। সুলতান আহমদ রিপোর্ট। 2007 সালে সে সময়ের তত্ত্বাবধায়ক সরকারের আমলে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হয় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত জনপ্রিয় নাটক 420। তারই ধারাবাহিকতায় 2024 সালের 13 ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পায় সিকুয়েল সিনেমা 840 ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল লিমিটেড। 840 সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। প্রেক্ষাগৃহের পাশাপাশি সিনেমাটির বর্ধিত অংশ সহ 8 পর্বে উপভোগ করতে পারবেন টেলিভিশনের দর্শক। একই সাথে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আর টিভিতে দেখা যাবে চলচ্চিত্রটি। চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় সংবাদ সম্মেলনে পুরো বিষয়টি তুলে ধরেন আয়োজকরা। একটা অনুষ্ঠান বা বিনোদনের অনুষ্ঠান একসাথে বোধহয় কখনো 3টে চ্যানেলে চলেনি। এটা অভিনবত্ব এবং সত্যি এটা একটা সাকসেসের মাইলস্টোন আমি বলবো। আমার বিশ্বাস
আমাদের দর্শকরা দারুণ উপভোগ করবে, 3টি চ্যানেলে একসাথে চলবে। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ফিডব্যাক দেখছি, তো সেখান থেকে আমরা কিন্তু 3টা চ্যানেলে ফর দ্য ফার্স্ট টাইম এরকম একটা ড্রামা সিরিজ একসাথে অন এয়ার হচ্ছে। সিনেমার কলা কৌশলীরা বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গায় চলচ্চিত্র 840 একটি গুরুত্বপূর্ণ কাজ। আমরা আসলে স্বপ্ন দেখেছি, বাস্তবায়ন করেছেন তারা, কারণ তারা যদি এগ্রি না করতেন বা তারা যদি জিনিসটাকে এক্সিকিউট না করতে দিতেন তাহলে আসলে স্বপ্নই থেকে যেত। এই সিনেমা হলে দেখেছি মুভি, তার চাইতে এটা একটু বর্ধিত অংশ সিরিজ আকারে দেখা যাবে, তো আশা করি দর্শকের ভালো লাগবে। সামনের দিকে আমাদের যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্কের ভিন্ন ভিন্ন রকমের কনজাম্পশনের ব্যাপারটা মাথায় রেখে আমরা কাজ করতে হবে সবাইকে। 3 জানুয়ারি রাত 8টায় 840 চলচ্চিত্রটি দেখানো হবে RTVতে, রাত 8:20 দেখানো হবে চ্যানেল আই এ এবং রাত 10:30টায় দর্শক সিনেমাটি দেখতে পারবেন দীপ্ত টিভিতে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানিয়ে শীতার্ত অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জনসেবামূলক আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল ক্লাব অব ঢাকা হেরিটেজ। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের আনন্দ দিতেই বিভিন্ন উদ্যোগে তাদের পাশে থাকে এই সংগঠন। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। দেশের উন্নয়ন ও মানবতার সেবার বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে ইনার হুইল ক্লাব অব ঢাকা হেরিটেজ। প্রতি বছরের মতো এবারও নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইনার হুইল ক্লাব অব ঢাকা হেরিটেজ। শীতে বিপর্যস্ত এসব মানুষ শীতবস্ত্র পেয়ে খুশি হয়েছে, ভালো দিছে, অনেক ভালো লাগছে, কম্বল দিছে, অনেক খুশি হয়েছে। মা আল্লাহ বাঁচায় হোক আপনাকে বসে আমরা শান্তির মতন খামো, শান্তির মতন এই যে আরামে একটু শোয়া করবো। সমাজে পিছিয়ে পড়া মানুষের প্রতি প্রতিটি সংগঠনকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে ইনার হুইল ক্লাব অফ ঢাকা হেরিটেজ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে এই যে ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে এই ধরনের কাজ প্রায় করে থাকি এবং এদের আমরা এরা যখন বলে এদের এটা লাগবে সেটা লাগবে তখন আমরা টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করি, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা এটার উপরেও কাজ করি, জানি আমরা হার্ট থেকে তাদেরকে ভালোবাসতে পারি। নারায়ণগঞ্জের নবীগঞ্জের টি হোসেন হাউসে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি অসহায় মানুষের সঙ্গে খাবার খান ইনার হুইল ক্লাব অফ ঢাকা হেরিটেজের সদস্যরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। নাগরিকদের কাছে ছাদ কৃষি জনপ্রিয় হয়ে ওঠায় দেশে ছাদ কৃষি বাড়ছে, তবে মানসম্মত চারা আর পরিচর্যার সঠিক পরামর্শের অভাব বোধ করছেন অনেকেই। ঢাকার মধুবাগের ছাদ কৃষি উদ্যোক্তা আব্দুর রাজ্জাক অসাধু নার্সারি ব্যবসায়ীর কবলে পড়ে আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার মধুবাগে ফ্ল্যাট বাসায় বসবাস করেও ছাদ কৃষি করেছেন আব্দুর রাজ্জাক। সবুজ ফসলের প্রতি তার নেশা ছোটবেলা থেকেই। টুকিটাকি গাছগাছালির সান্নিধ্যে থাকার চেষ্টা করেছেন নাগরিক জীবনেও। 10তলা ভবনের এই ছাদটিতে নানা রকম শাকসবজি আর ফল ফলাদি ফলিয়ে পূর্ণতা পেয়েছে তার কৃষির কাছাকাছি থাকার ইচ্ছার। সুন্দর টমেটো হয়েছে, এখানে সিম আছে, এটা কেরালা সিম বলে, এটা খাওয়া হয়েছে। এটা স্যার থাই পেয়ারা, এখানে কিছু বড়ইও ধরছে কিন্তু অল্প পরিমাণে আছে। আপেল কুল, এটা গত বছর টমেটো অনেক টমেটো হয়েছে, চেরি টমেটো বিশেষ করে, এই গাছগুলো চেরি টমেটোর গাছ। উদ্যোক্তার অভিযোগ, নতুনদের কাছ থেকে সুযোগ নিচ্ছে এক শ্রেণীর অসাধু নার্সারি ব্যবসায়ী। একটা নার্সারি থেকে রামবুটান গাছটা এনে লাগানোর পরে, এটা আসলে রামবুটান গাছ না, এটা কাটলিচু জাতীয় এই ধরনের একটা গাছ। তো আমি যে তেঁতুল গাছটা আনছি, তেঁতুল গাছটা আমি বলছিল যে আপনার 1 বছর পরেই তেঁতুল ধরবে, আসলে 1 বছর পরে আমি তেঁতুল পাইনি। এ ধরনের অনেক গাছ আমরা প্রতারিত হই। যেমন আমার এখানে একটা ডালিম গাছ আছে স্যার, এই ডালিম গাছটা আমি অনলাইনে আনাইছিলাম, তো বললো যে পাকিস্তানি একটা ডালিমের জাত বললো, কিন্তু আমি এখন এই ডালিমটা খাওয়ার পর দেখি ওটার বীজটা অনেক শক্ত। মানসম্মত চারা প্রাপ্তিতে নার্সারি ব্যবসায়ীদের উপর সরকারের নজরদারি বাড়ানোর কথা বলছেন তিনি। নগরের কৃষকরা ভালো লাগা আর ভালোবাসা থেকে ছাদ কৃষি করলেও এখনকার সময়টা এসে দাঁড়িয়েছে এরকম যে নার্সারি থেকে যে সমস্ত চারা বীজগুলো কিনে থাকেন সেখান থেকে তারা অনেকটাই প্রতারিত হন। এটা যেমন সমস্যা, ছাদ কৃষি করার বড় আরেকটা সমস্যা বলে মনে করছেন তারা, কৃষির তথ্য পাওয়ার যথেষ্ট ঘাটতি রয়েছে। এ দুটি সমাধান করলে এটি আরও এগিয়ে যাবে এমনই বলছেন এই উদ্যোক্তা। ঢাকার মধুবাগের
জনাব আব্দুর রাজ্জাকের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ চ্যানেলাই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা ৩টা ৫ হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে বিপিএল প্রসঙ্গ। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএল দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে ঢাকা ক্যাপিটালস। ব্যাটিংয়ে নেমে 14 রানে 2 উইকেট হারিয়ে বিপদে পড়ে ঢাকা। 5 বলে 0 রান করে আউট হন লিটন কুমার দাস। 9 রান করে তাসকিন আহমেদের শিকার হয়েছেন তানজিদ হাসান। শেষ খবরে ঢাকা ক্যাপিটালসের সংগ্রহ 2 উইকেট হারিয়ে 88 রান। টিকিট না পাওয়ায় বিপিএলে আবারও টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সকাল থেকে টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্স অপেক্ষা করছিলেন দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেখানেই বুথে টিকিটের ব্যবস্থা রেখেছিল বিসিবি। তবে 11:30 নাগাদ বাঁশের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকরা। এক পর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার বিপিএল এর টিকিট অনলাইন থেকেই কেনা যাচ্ছে। তবে গত 31শে ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বুথ থেকে টিকিট কেনার ব্যবস্থা রেখেছিল বিসিবি। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ইপিএলে জয় দিয়ে নতুন বছর শুরু করছে আর্সেনাল। ব্রেন্টফোর্ডের বিপক্ষে 3-1 গোলে গানার। বিরতির পর আবারও আমন্ত্রণ। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত রাইসুর রহমান রাতুলকে 1 লাখ টাকার অনুদান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে বিজিবি সদর দপ্তরে তার হাতে অনুদান তুলে দেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইয়াসির জাহান হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত হওয়ায় চিকিৎসা খরচ এবং উত্তরা 7 নম্বর সেক্টরের 28 নম্বর রোডে একটি খাবারের দোকান দেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতুল একটি পোস্ট দিলে তা বিজিবির নজরে আসে। এর আগে গত 8ই ডিসেম্বর বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন 42 জন ছাত্র জনতার মধ্যে অসহায় 7 জনকে অনুদান ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। এছাড়া আরও 100 জন আহত ছাত্র জনতাকে বিজিবির পক্ষ থেকে অনুদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে, যার বাস্তবায়ন শেষের দিকে বলেও জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। আমরা তার এই জীবন সংগ্রামে সঙ্গে সহায়ক হিসাবে, সহযাত্রী হিসাবে আমরা থাকতে চাই। সেই লক্ষ্য নেই তার এই ফুড কোর্টটা যাতে আরও সম্প্রসারণ করতে পারে, এই জন্য আমরা তাকে আর্থিক সহায়তা প্রদান করলাম। আমাদের এই কার্যক্রমটা হয়তো এই সপ্তাহের মধ্যে যে মহাপরিচালক মহোদয় প্রতিষ্ঠিত যে 100 জনকে সহায়তা করার উদ্যোগটা শেষ হবে। আমাদের উদ্যোগ সবসময় এটা চলমান থাকবে। নোয়াখালীতে স্ট্যান্ড তৈরি না করে কাগজে কলমে টার্মিনাল ইজারা দিচ্ছে পৌরসভা। এই সুযোগে সড়ক মহাসড়কে চলছে চাঁদাবাজি, যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া, ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজট। আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নোয়াখালীতে পৌরসভাগুলো রাজস্ব আয় বৃদ্ধির জন্য প্রতি বছর সিএনজি ও বাস স্ট্যান্ড ইজারা দেয়। যেসব গাড়ি স্ট্যান্ড ব্যবহার করবে তারা নির্ধারিত পৌর টোল দেবে। অধিকাংশ পৌরসভা কোনো ধরনের স্ট্যান্ড তৈরি না করে কেবল কাগজ কলমে ইজারা দিচ্ছে টার্মিনাল। এই সুযোগ কাজে লাগিয়ে সড়ক মহাসড়ক ও অলিগলিতে চলছে চাঁদাবাজি। প্রত্যেকটা বাজারে আমরা 15 টাকা করে করে দেওয়া লাগে, তাহলে এইভাবে যদি দুর্নীতি চাঁদাবাজি চলে তাহলে আমরা কিভাবে রুজি করবো? আর নিরীহ সিএনজি ড্রাইভার আঙুর উপরে চাঁদাবাজি করে মাইজ দিই, হাকে দিয়ে কয়েকদিন বদ্ধ আছিল, অনাবার চাঁদাবাজি বাড়ি গেছে। ড্রাইভাররা দিতে বাধ্য, ওদের থেকে জোর করে নিচ্ছে। যিনি মেয়র ছিলেন ওনারা কোনো স্বাক্ষর নাই, স্বাক্ষরবিহীন কয়েকটা স্লিপ। ইজারাদাররা পৌর নির্ধারিত টোলের বাইরে ইচ্ছামতো টাকা আদায় করছে। এই হাইওয়েতে তো পৌরসভা টোল নিতে পারে না। এগুলো সন্ত্রাসীরা, চাঁদাবাজিরা, মাদক ব্যবসায়ীরা এভাবে সড়কে চাঁদাবাজি করে জনগণের জানমালের বিঘ্ন ঘটায়। 5 আগস্টের পর সব ধরনের চাঁদা বন্ধ হলেও সম্প্রতি সড়কে আবারও চাঁদাবাজিতে ক্রুদ্ধ চালক, যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। প্রথম নিচে 10 টাকা, পরে নিচে 20 টাকা, আজকে বলে 40 টাকা, 35 টাকা। এরপর আওয়ামী লীগ সরকার আমলে 50 টাকা হয়েছে, এখনো সেই 50 টাকাই বলবৎ আছে। টার্মিনালের বাইরেও বাড়তি টোল আদায় করলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। টার্মিনাল থেকে টোল আদায় করবে, যদি টার্মিনালের বাইরে
টোল আদায় করে থাকে, সেটি যদি আমরা অভিযোগ পেয়ে থাকি তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। নোয়াখালী পৌরসভায় সিএনজির জন্য নির্ধারিত পৌর টোল 10 টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে 15 টাকা, আর বাসে 35 টাকার পরিবর্তে 50 টাকা। জেলায় সড়কে চলাচল করে প্রায় 50,000 সিএনজি ও ব্যাটারি চালিত যানবাহন। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। পেঁয়াজের ন্যায্য মূল্য না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মেহেরপুরের চাষিরা। কয়েক সপ্তাহ আগেও বাজারে পেঁয়াজ 80 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। অব্যাহত দরপতনে এখন বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। চলতি বছর মেহেরপুর জেলায় প্রায় 7,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের পেঁয়াজের চাষ হয়েছে। বিঘা প্রতি জমিতে পেঁয়াজ চাষে খরচ হয়েছে 50 থেকে 55,000 টাকা। গেল বছর প্রতি বিঘা জমিতে 80 থেকে 100 মণ পেঁয়াজ পেলেও এবছর বীজ সমস্যা থাকার কারণে উৎপাদন হচ্ছে 60 থেকে 70 মণ। আমাদের এখন বিপদ, আমাদের মাল হয়ে গেছে, তুলতে হবে, তুললে কি করবা, ফেল দিতে হবে। সরকার বাইরে থেকে পেঁয়াজ নিয়ে এসে আমাদের এখন দুরবস্থা, এখন 1000, 1200, 1500 ওপর দাম। এখন আমাদের খরচপাত তুলে খরচপাতি করে বেশি কিনে কিছুই থাকছে না। চাষিরা বলছেন পেঁয়াজ চাষে উচ্চমূল্যে বীজ, সার, সেচ, কীটনাশক, শ্রমিকের মজুরি, পরিবহন ও অন্যান্য খরচ সহ উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। 75-80 হাজার টাকা বিঘাতে জমিতে লস হয়েছে। চাষি মানুষ আমরা ধরে লোকের কাছে ধার ঋণ বাকি করি পেঁয়াজ লাগিয়েছি। 3 বিঘি পেঁয়াজের দাম খরচ টোটাল হয়েছে 2,70,000 টাকা। এখন বাজার মূল্য যেরকম পেঁয়াজের বাজার, এতে আমাদের পেঁয়াজের লোকসান হয়ে দাঁড়িয়ে যাবে প্রচুর পরিমাণ। সকলে একসাথে পেঁয়াজ উত্তোলন করায় দাম কমে গেছে বলছে কৃষি বিভাগ। একবারে বাজারে না নিয়ে গিয়ে তারা যে ধাপে ধাপে বিক্রি করলে তাহলে মোটামুটি তারা ভালো দামটা পাবে। উৎপাদনের ভরা মৌসুমে বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করে সরকারি উদ্যোগে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করলে লোকসান থেকে বাঁচা সম্ভব দাবি চাষিদের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নেত্রকোনা সোমেশ্বরী নদী ও আশপাশের এলাকা থেকে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজে এসব বালু ও মাটি ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে নদীর গতিপথ পরিবর্তনের ঝুঁকি বাড়ার পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে স্বাভাবিক জীবনযাত্রায়। বেআইনি এমন কর্মকাণ্ড বন্ধের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নেত্রকোনার সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত। তবে খোদ সরকারি প্রকল্প বাস্তবায়নেই পরিবেশ প্রতিবেশ রক্ষার এই নির্দেশনা মানা হচ্ছে না। 14,15,00,000 টাকায় ভবানীপুরে নির্মাণাধীন নদীর তীর রক্ষা বাঁধের কাজে ব্যবহার করা হচ্ছে সোমেশ্বরীর বালু। কর্তৃপক্ষের কাছে আবেদন করেও প্রতিকার না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। দুর্নীতি ও অনিয়মের কারণে যথাযথভাবে প্রকল্প বাস্তবায়নেও আশঙ্কা করছেন এলাকাবাসী। প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করা দরকার এবং তাদের বিরুদ্ধে জরিমানা করা দরকার। ঠিকাদাররা এখান থেকে বালু তুলে নিচ্ছে, তারা বলতেছে যে প্রশাসনের অনুমতি আছে। জেলা প্রশাসক এবং উপজেলা দুর্গাপুর উপজেলা মিলে এখান থেকে বালু অবৈধভাবে বালু তোলার তারা অনুমতি দিয়েছে। অনিয়মের প্রমাণের প্রেক্ষিতে আইনি পদক্ষেপের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আদালতের রায়ের প্রতি তো একমত। এই কাজের ক্ষেত্রে স্থানীয় লোকজন, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সকলকে সহযোগিতা করতে হবে। জনকল্যাণে নেওয়া প্রকল্প বাস্তবায়নে সরকারের তদারকি ও নজরদারি বাড়ানোর দাবি সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। একবার হালনাগাদ খসড়া অনুযায়ী দেশে ভোটার প্রায় 12,37,00,000। বিতর্ক এড়াতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই শুরু 20 জানুয়ারি। সরকারের চেয়ে মানুষের শক্তি বেশি বললেন প্রধান উপদেষ্টা। প্রত্যেকের দায়িত্ব সমাজের সেবা করা আর মন্ত্রণালয়ের কাজ তা স্মরণ করিয়ে দেয়া মন্তব্য।
রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতি চিত্র হারিয়ে যাচ্ছে মনে করে বিএনপি, ক্ষমতায় গেলে রিভিউ করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। সারা দেশে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় খেটে খাওয়া মানুষের ভোগান্তি, চুয়াডাঙ্গা ও কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ। অসহায় মানুষের মাঝে ইনার হুইল ক্লাব অব ঢাকা হেরিটেজে শীতবস্ত্র বিতরণ, সমাজের পিছিয়ে পড়াদের দুর্ভোগ লাঘবে উদ্যোগ। এবং বিপিএলে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস, টিকিটের জন্য আবারও স্টেডিয়ামের গেট ভাঙচুর। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।